এই পর্বের শুরুতে আমি আপনাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা গল্পের লাইন দিয়ে শুরু করতে যাই যে মৃত্যু যন্ত্রণা বেশি ভয়ঙ্কর না ক্ষুধার যন্ত্রণা। আবার সেই ক্ষুধার যন্ত্রণা যে কতটা ভয়ঙ্কর, এই খিদে মেটাতে গিয়ে আমাদের সমাজের একটা শ্রেণীর মানুষ যারা এখনো পর্যন্ত, যারা আমাদের ভাষাতে প্রান্তিক বলে পরিচিত, সেই প্রান্তিক শ্রেণীর মানুষজন যারা প্রতিনিয়ত খিদের কাছে হেরে যায়, আর এই খিদের কাছে হেরে গিয়ে যাদের কাছে একটা প্রশ্ন বড় হয়ে দেখা দেয়, সেই প্রশ্নটা হলো তারা এই ক্ষুধার যন্ত্রণাটাকে লাঘব করবে না অক্ষর জ্ঞানটা যেটা এগিয়ে নিয়ে যাবে। এরকম বহু মানুষকে আমরা কাছে থেকে দেখি, দূরে থেকে দেখি, তবে তাদের মধ্যে কিছু মানুষ যারা থেকে যায় নীরবে নিভৃতে সেই প্রান্তিক সমাজকে নিয়ে কাজ করে চলেন। এমনও একজন মানুষকে আজ আমাদের এই চ্যানেলে পেয়েছি, যিনি আমার পরম শ্রদ্ধেয় এম রুহুল আমিন, আমার ছেলেবেলার শিক্ষক, আমার পথপ্রদর্শকদের একজন। আমাদের এই চ্যানেলে স্যার আপনাকে স্বাগত জানাই। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, এবং বিশেষ করে আমার স্নেহের ছাত্র, তোমাদের এই যে উদ্যোগ অদম্য। আমি চাই তোমাদের এই মনের মধ্যে যে স্পৃহা আছে, সেই অদম্য মনোবলটুকু নিয়ে এগিয়ে যাও, এবং আশা করি তোমরা সফল হবে। তোমাদের ছোটবেলা থেকেই আমরা দেখে আসছি, বা ব্যক্তিগতভাবে তোমাদের মধ্যে যেটা দেখেছি, সেটা আমাকে এইটুকু আশ্বাস দিয়েছে যে আগামী দিনে আমাদের উত্তরসূরি হিসাবে এই প্রান্তিক জাগরণের কাজটা তোমরা করে যেতে পারবে, সেই আশা ভরসা রয়েছে। হ্যাঁ স্যার, আমরা সেই ধরুন মানে আপনার সেই শুনতে শুনতে 2006-7 আপনার কাছে প্রথম স্কুলে আমাদের হাতে খড়ি মানে হাই স্কুলের প্রথম পথ চলা আপনার হাত দিয়ে শুরু হয়েছিল। তো ধরুন প্রায় আপনি 20 বছর মানে আমার জানা মতে আপনি ঠিক। শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। তো এই শিক্ষকতার সঙ্গে যুক্ত থেকে আপনি অনেক প্রান্তিক শ্রেণীর ছেলে মেয়েদেরকেও পড়িয়েছেন। তো তাদের পড়াতে গিয়ে মূল যে বাধা আপনার কি মনে হয়েছে এই প্রান্তিক শ্রেণীর বাচ্চাদেরকে? আসলে প্রান্তিক শ্রেণীর বলতে এখানে আমি একটু ক্লিয়ার করে বলে দিই। প্রান্তিক বলতে সেই সমস্ত মানুষদের কথা যারা মূলত শ্রমজীবী জায়গা থেকেই উঠে আসে, অর্থাৎ যাদের দিন আনা দিন খাওয়া এরকম একটা পরিস্থিতি। এবং এই শ্রেণীর মধ্যে এই মুহূর্তে যদি আমরা দেখি, তারা মূলত সংখ্যালঘু, এসসি এসটি, বা যারা, আমি সম্প্রদায়কে সরিয়ে দিয়েও যদি বলি, যারা আর্থিকভাবে সচ্ছল নয়, এই শ্রেণীকে আমি প্রান্তিক শ্রেণী যদি ধরি। এবং দীর্ঘ 20 বছরের অধিককাল এই শিক্ষকতা জীবনে দেখেছি যে এই প্রান্তিকতা যে একটা শিশুকে, তাকে যে হীনম্মন্যতার দিয়ে, মানে তাকে যে প্রথম থেকেই বাধাগ্রস্ত হয় এগিয়ে যাওয়ার পথে, যদিও অনেক সময় দেখা যায় সেই প্রান্তিক শিশুগুলোর মধ্যেও এমন এমন শিশু, তারা অদম্য মনোবল নিয়ে হয়তো সেখানে কোনো শিক্ষক বা তার অভিভাবক বা তার কোনো গাইড তাকে এমনভাবে উজ্জীবিত করে, সে ব্যতিক্রম চরিত্র কিছু উঠে আসে মূল সারিতে, মূল জায়গাতে, চেতনার জায়গাতে, সংস্কৃতির জায়গাতে, বা রাজনৈতিক জায়গাতে, বা যেখানেই আসুক না কেন, তার বলিষ্ঠভাবে উপস্থিতি এদের সংখ্যা খুব কম। এবং তার প্রথম সবচেয়ে বড় কারণ হচ্ছে তার যে পারিবারিক কাঠামো, সেটাই তার সবচেয়ে বড় সমস্যা। এবং তারপরে যেটা দায়িত্ব পড়ে সেটা শিক্ষা প্রতিষ্ঠান। এবং সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমার চোখে যেটা পড়েছে, এই দীর্ঘ 20 বছর কালীন সময়ে আমরা চেষ্টা করেছি এই সমস্ত প্রান্তিক ছেলে মেয়েদের মধ্যে যতটুকু প্রতিভা আছে তাকে লালন পালন করে একটা জায়গায় মাজা ঘষা করে তাকে উজ্জীবিত করে, যেভাবেই হোক, এমনও করতে হয়েছে তাকে আর্থিকভাবেও নানা রকম ভাবে সহযোগিতা করেও, বইপত্র দিয়েও তাদেরকে চেষ্টা করা হয়েছে। এবং এমনও কিছু ছাত্র আমাদের মধ্যে দেখেছি যারা আমার এখনো মনে পড়ছে, যে তার বাবা ডাব ব্যাপারী, হুম এবং সেই শিশুটার মধ্যে আমরা দেখেছি যে এগিয়ে যাওয়ার বাসনা আছে, প্রেষণা আছে। তখন আমরা সেই শিশুকে যথাসাধ্য চেষ্টা করেছি যে আগামীর পথে এগিয়ে যাওয়ার। এবং এমনও কি সেই রকম শিশু ন্যাশনাল লেভেলে তারা প্রতিযোগিতা অংশ নিয়েছে। এবং পরবর্তীকালে আমি খুব ভালো লেগেছে, সে আলামিন মিশন থেকে পাস আউট করে এখন ল নিয়ে পড়ছে এবং প্র্যাকটিসও করছে, এরকম অনেক ছেলে মেয়েও আমরা দেখেছি। তো এইগুলো আমাদের ভালো লাগা জন্মায়। তবুও বলবো যে সত্যিকার বলতে কি, ইদানিং কালে, মানে এই 20 বছরের অধিক কাল থেকে আমি যদি দেখি, কিন্তু ইদানিং কালে আমি 1 দশক বলবো,
এই এক দশকে চোখের সামনে শিক্ষা মানচিত্রে যে পাল্টে গেছে, এবং তার যে বলি প্রান্তিক শ্রেণীর মানুষেরা বা প্রান্তিক শ্রেণীর ছেলেমেয়েরা হয়েছে, সেগুলো আমাদের মতো যারা চাই যে, বিশেষ করে আমরাও প্রান্তিক সমাজ থেকে উঠে এসেছি অদম্য মনোবল এবং লড়াই করে, এবং আমরা চেয়েছিলাম এই প্রান্তিক ছেলেমেয়েরাও আগামী পথে এগিয়ে আসুক। কিন্তু কোথাও একটা একটা গ্যাপ তৈরি হচ্ছে, এই প্রান্তিক ছেলে মেয়েদের এগিয়ে যাওয়ার পথে বাধা তৈরি হচ্ছে, সেইগুলো আমাদের চোখের সামনে ঘটছে, এটা আমাদের খুব ব্যথা দান করছে। স্যার এই গ্যাপটা ধরুন, যেটা মানে আপনি বলতে চাইছেন, ধরুন 10 বছর আগের যে সময়টা আমরা দেখেছিলাম যে এত ছাতার মতো ইংরেজি মিডিয়াম, যেটা আমার ব্যক্তিগত মনে হয়েছে, যে জায়গাগুলোতে মানে মনে হচ্ছে যেন অর্থের দ্বারাই একটা শ্রেণী, মানে যেটা এলিট সম্প্রদায় যাদের বোঝানো হয়, তারা তো ক্রমশ এগিয়ে যাচ্ছে। আর আমাদের এই সমস্ত যে আমরা যে স্কুলগুলো থেকে বড় হয়েছি, সেই স্কুলগুলোতেই তো প্রান্তিক ছেলেমেয়েরা আসছে। তাহলে এই দুটো যে স্কুলের মধ্যে একটা ব্যবধান কি প্রান্তিকদের ক্রমশ পিছিয়ে দিতে শুরু করেছে? হ্যাঁ, এটা তো ঠিক, এটা অস্বীকার করার উপায় নেই, একদম পরিষ্কার চিত্র। এটার জন্য বিশাল বড় গবেষণা করা লাগে না। পরিষ্কার এই মুহূর্তে যাদের আর্থিকভাবে যাদের একটু শক্তি আছে, সে শিক্ষক হোক, সে ডাক্তার হোক, সে ইঞ্জিনিয়ার হোক, যে নেতা মন্ত্রী হোক, রাজনীতিবিদ হোক, উচ্চবিত্ত হোক, ব্যবসায়ী হোক, শিল্প প্রতিষ্ঠানের মালিক হোক, যাদের একটু আর্থিক কাঠামো বেশি, তারা একবারে পত্রপাঠ এই সরকারি শিক্ষা ব্যবস্থাকে বিদায় জানিয়েছে। ফলে কারা পড়ে রইল? প্রান্তিক শ্রেণী মানুষ। তাহলে এই যে প্রান্তিক শ্রেণীর শিশুদের আশ্রয় কি সরকারি শিক্ষা ব্যবস্থা, তারা শিক্ষাটা কিনতে পারছে না। এবং এর ভিতরে আমি একটু ব্যাখ্যা করে জানাবো যে এই দুটো যে বৈষম্য তৈরি হচ্ছে, তার মধ্যে মজা রয়েছে। কিরকম বিষয়টা, যে এই যে প্রান্তিক শ্রেণী পড়তে যাচ্ছে সরকারি সরকারি পরিকাঠামো যথেষ্ট ভালো, এবং সেখানে যে টিচিং স্টাফরা আসছেন যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন, এবং সেই যে টিচিং স্টাফ এবং এক একজন তাদের তাদের যে মানে অনারিয়াম বলুন, তাদের যে অন্যান্য সুযোগ সুবিধা বলুন, সরকারি শিক্ষা ব্যবস্থায় যে সমস্ত শিক্ষকতার সঙ্গে জড়িত, তাদের সাংসারিক দায়বদ্ধতা বা বিভিন্ন বিষয়গুলো মিটে যাচ্ছে, ফলে তাদের পিছুটান থাকার কথা নয়। কিন্তু দুঃখের বিষয়, সরকারি সিস্টেমের মধ্যে এমন একটা গলদ তৈরি হয়েছে, কোথাও যেন একটা অভিভাবকহীন মানে অবস্থা তৈরি হয়েছে। অথচ প্যারালালি আমি যেটা বলতে চাইছিলাম, যে কি ব্যাপারটা চলছে, প্যারালালি একটা পরিকাঠামোহীন, সেই অর্থে পরিকাঠামো নেই, সেখানে যারা শিক্ষকতার সঙ্গে জড়িত তাদের মধ্যে ইনসিকিউরিটি আছে, তাদের জীবিকার মধ্যে কোনো স্টেবিলিটি নেই, অথচ সেই পরিকাঠামোর মধ্য দিয়ে এই যে বেসরকারি প্রতিষ্ঠান বলা হচ্ছে সেটা চলছে। এবং সেখানে কিন্তু এই নেতা মন্ত্রী থেকে শুরু করে উচ্চবিত্ত থেকে শুরু করে এমন শিক্ষকদের সন্তানরাও যাচ্ছে। ফলে এই যে বৈষম্য, তাহলে বৈষম্য পরিকাঠামোগত দিক থেকে দেখতে গেলে বেসরকারি যে খুব ভালো জায়গায় রয়েছে তাও নয়। মানে আমরা এটা বলছি যে বেসরকারি হ্যাঁ একটা জায়গায় আছে, সেটা বড় বড় শহরগুলোতে আছে, বড় শহর, বড় বড় প্রতিষ্ঠান, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম যে বেসরকারি মানে ছাতার মানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে যে উঠেছে, সেখানে যে ছুটছে মানুষ, সেখানে যে বিশাল কিছু শিক্ষা অর্জন হচ্ছে তা কিন্তু নয়। ফলে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থা আলগা হয়ে যাচ্ছে, অভিভাবকহীন হয়ে যাচ্ছে। প্রান্তিক সমাজের মানুষজন তাদের অভিভাবক এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে না থাকার কারণে একটা কোথাও সমস্যা তৈরি হচ্ছে, এবং তার বলি হচ্ছে এই সমস্ত প্রান্তিক পরিবারগুলো, এই সন্তানগুলো। ফলে একটা গা ছাড়া ভাব, কিছুদিন পরে এই সন্তানগুলো হারিয়ে যাচ্ছে, আমাদের চোখের সামনে দেখছি। মানে এখন ড্রপ আউট ভুরি ভুরি। হ্যাঁ স্যার, এই যে ড্রপ আউট ব্যাপারটা আপনি যেটা মানে আপনার শিক্ষকতাতেও লক্ষ্য করেছেন, এই ড্রপ আউটটা আপনার কি মনে হয় না প্রান্তিক শ্রেণীর মানে অনেক মেধা রয়েছে, কিন্তু তারা উপার্জনের জন্য বাবা মা ইচ্ছাকৃত না হলেও হয়তো মানে বলতে মানে দ্বিধা নেই, বাধ্য হয় অনেক সময় উপার্জনের রাস্তায় বা ছেলেকে ঠেলে দিচ্ছে। এটা যেমন একটা কারণ মানে আমার মনে হয়। তো আপনার এই জায়গাটাতে কি মনে হচ্ছে যে মেধা অনেক সময় উপার্জনের কাছে হেরে যাচ্ছে ছোটবেলাতেই? হ্যাঁ, এটা তো একটা ঠিক যে অনেক সময় মেধাবী যে সমস্ত ছেলে মেয়ে চোখের সামনে আমরা দেখেছি, এবং খুব কষ্ট হয় এই সমস্ত মেধাগুলো হারিয়ে যায়। কিন্তু সব সময় যে এই বিষয়টা নয়, আসলে একটা পারিপার্শ্বিক পরিকাঠামো এবং পরিস্থিতির শিকার এরা। আসলে যে সমস্যাটা তৈরি হচ্ছে, এই ড্রপ আউট বিষয়টা যতটা না আর্থিক একটা ব্যাপার, তার থেকে একটা সোশ্যাল পরিকাঠামো তৈরি হয়েছে। সেইটা কি, যে এখন একটা প্রচলিত হয়েই গেছে পড়াশোনা করে কি করব। এবং বাস্তবিকই তাই, বিগত এক দশকে যা দেখছি, প্রান্তিক সমাজের মধ্যমেধার ছেলে মেয়ে থেকে শুরু করে উচ্চ মেধা সম্পন্ন ছেলেমেয়েরাও, তারাও বা পড়ে যে
একটা জায়গায় তারা বলা যেতে পারে নিজেরা ঠিক জীবিকার জন্য, যদিও শিক্ষা সর্বাঙ্গীন লক্ষ্য জীবিকা নয়, কিন্তু জীবিকাও তো একটা তার অন্যতম মাধ্যম। তো সেই জীবিকার কোনো সিকিউরিটি নেই। মানে আপনি যেটা বলতে চাইছেন, কিছু এরকম হচ্ছে না স্যার, কিছু ব্যতিক্রমকে আমরা দাঁড় করিয়ে দিয়ে শিক্ষাটাকে ঠেলে দিচ্ছি? মানে এরকমও তো আছে আমাদের সমাজে, পড়াশুনো করে ভালো জায়গাতেও গেছে, আমরা সেই উদাহরণটাকে কেন আমার ছোটবেলায় যে ছেলে মেয়ে প্রান্তিকদের সামনে দাঁড় করাচ্ছি না? শুধু ধরুন আমার একজন পাড়ার কারোর পড়াশোনা করে কিছু হয়নি, সেটাকেই আমরা মানে এটাকে আমি মনে করি ব্যতিক্রম উদাহরণ হিসেবে দাঁড় করিয়ে দেওয়া। কিন্তু এরকম অনেক তো হয় যে প্রান্তিক সমাজ থেকে উঠে এসেছে, হ্যাঁ, তাদেরকে আমরা উদাহরণ হিসেবে দাঁড় করাতে পারছি না বলেই কি আজকে প্রান্তিক সমাজের ছেলেমেয়েরা পিছিয়ে পড়ছে? হ্যাঁ, দুটো দিক আছে। এর একটা দিক এটা ঠিক যে আমাদের এই প্রান্তিক সমাজের মানুষদের মধ্যে একটা আইকনিক বিষয়টা থাকে না, চেতনার একটা বিষয়গুলো থাকে না। আর যে সমাজের মধ্যে চেতনার বিষয়গুলো থাকে না, সেই সমাজ থেকে মেধা উঠে আসা বা আগামী প্রজন্ম উঠে আসা একটু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। ফলে আমরা যদি বেশি বেশি করে সেই প্রান্তিক সমাজের আইকনগুলোকে সামনে এসে দাঁড় করাতে পারি, যেটা প্রচারের আলোয় আসে না, সেটার একটা ক্ষেত্রে কাজ হয়, তাদের মধ্যে উৎসাহ জাগে। আর একটা ঠিক যে এই মুহূর্তে যে আমরা একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি, এই পরিস্থিতিটা আমার মনে হয়, আমি সকলকেই বলবো, আমার যারা শুনছেন, যারা বা দর্শক যারা দেখছেন, বা যারা চিন্তা ভাবনা করছেন শিক্ষা নিয়ে বা আগামীর বিষয়গুলো নিয়ে, তাদেরকে আমি অনুরোধ করব যে এটা আপনারা অস্বীকার করতে পারবেন না যে যে পরিস্থিতি আমরা তৈরি করেছি, এই পরিস্থিতির জন্য আমাদের আগামী এমন একটা ভয়ঙ্কর সমাজ ব্যবস্থা আমরা উপহার পাবো, তার জন্য কিন্তু আমরা দায়ী থাকবো। তো এর জন্য আমরা মোটামুটি এই প্রান্তিক সমাজ নিয়ে যাদেরকে আপনি ভাবতে বলছেন, তা আপনার ভাবনাতে কি আছে যে তাদেরকে ভাবাতে শেখাবে এরকম? আসলে প্রথম হচ্ছে সদিচ্ছা। আমি ব্যতিক্রম উদাহরণ দিই। এই মুহূর্তে আমি একটা মাদ্রাসার শিক্ষকতার সঙ্গে জড়িত, বীরভূমের একটা প্রান্তিক জায়গায়। সেই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার সঙ্গে দীর্ঘ আমি প্রায় আগে যদিও অন্য জায়গা ছিলাম, এখন সেটাও প্রান্তিক জায়গা, মানে মূলত আমি প্রান্তিক জায়গাগুলোতেই শিক্ষকতার সঙ্গে বেশি জড়িত ছিলাম। তো বীরভূমের এই মাদ্রাসা শিক্ষা, আচ্ছা মাদ্রাসায় ম্যাগাজিন হতে পারে এটা কোনো ধারণা থাকে না। আমরা খুশির খবর দিই, ইতিমধ্যে উষা নামে একটি ম্যাগাজিন আমরা এপ্রিলে প্রকাশ করতে চলেছি, ভাবুন। আমি সবাইকে বলবো এই যে উদ্যোগ, অর্থাৎ এই প্রান্তিক সমাজের মধ্যে যে মেধাগুলো রয়েছে সে তার উন্মেষ ঘটানো। এবং আমরা জানি যে উষার দুয়ারে হানিহাগাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। তো বাস্তবে মানে আমার কলিগরাও সহযোগী, মানে একটুখানি সেটা হচ্ছে সদিচ্ছা এবং উদ্যোগ। এই সদিচ্ছা ও উদ্যোগ যদি আমাদের মধ্যে থাকে এবং সত্যিকারের ভালোবাসা থাকে, তাহলে আমার মনে হয় সরকারি প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়াতে পারে। এবং আমরা বারবার বলি না, দায় এড়িয়ে যাওয়ার বিষয় একটা আছে, সবাই গা মানে ভাসিয়ে দেওয়ার একটা বিষয়গুলো আছে। এই গা ভাসিয়ে থাকা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি পরিষ্কার বলছি, আমি শিক্ষকতা জীবনে যেটা দেখেছি, এই মুহূর্তে যেটা চলছে সেটা হচ্ছে গা ভাসিয়ে দেওয়া, যে না আমি কেন ঝামেলা পোহাবো, কেন অত ঝামেলা নেই, আমি আসি যাই মাইনে পাই, এটা আমার বলতে কোনো দ্বিধা নাই, এরকমই শুনেছি, এত ঝামেলা গিয়ে কি হবে। কিন্তু আমি এটুকু বলি, অন্যান্য জীবিকার থেকে শিক্ষকতা জীবিকা তো সম্পূর্ণ একটা ভিন্ন। একদম। আমি অন্যান্য জীবিকার সঙ্গে আলোচনায় আনবো কেন শিক্ষকতা জীবনটা? এখানে আমরা শিক্ষকতা সেই শপথ নিয়ে এসেছি যে যেখানে সমাজ তৈরির কারিগর আমরা, যেখানে সমাজের একটা ক্ষুদ্র প্রতিরূপ, ফলে অন্যান্য সেক্টরে আমি কি হচ্ছে সেটা আমি কেন মাথা ঘামাবো এই শিক্ষকতার এই মহান পেশার মধ্যে? আমাদের শক্তিশালী হবে। আমরা কোথায়? আমরা নেতাজির বংশধর, আমরা রবীন্দ্রনাথের বংশধর, আমরা কোথা থেকে এসেছি? আমরা যেখানে বিদ্যাসাগরের মতো জন্ম ভিটে, যেখানে বড় বড় যেখান থেকে চেতনার জাগরণ হয়েছে, সেই বাংলায় আজকে শিক্ষার দশা এই মানচিত্র এই অবস্থা কেন? চেতনার জগতে, সংস্কৃতি জগতে কেন খরা কেন? এটা হবে কেন? আসলে আমাদের মধ্যে একটা গা ভাসিয়ে দেওয়া, আমাদের মধ্যে পিঠ বাঁচিয়ে চলার মধ্যে পরিস্থিতি তৈরি হয়েছে। আরো একটা জিনিস স্যার, আপনি মানে প্রসঙ্গক্রমে বিদ্যাসাগর বা আমাদের মনীষীদের নামগুলো নিয়ে এসেছিলেন, তো ইতিহাস অবলম্বনে আমরা যেটা দেখেছি যে বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ আন্দোলন করছে, সেই সময় কিছু কিছু এলিট শ্রেণী কিন্তু তাকে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। তো আজকের সমাজে আপনার মতো এরকম অনেক মানুষ যারা প্রান্তিক সমাজ নিয়ে ভাবছেন, আপনাদের সামনে কিছু এলিট শ্রেণী তো বাধা হয়ে দাঁড়াচ্ছে নাকি? হ্যাঁ, এইটা মানে হজম করতে পারছে না, এটা একটা ব্যাপার, একদম পরিষ্কার হজম করতে পারছে না। এই কারণে এটা একটা ব্যাপার হচ্ছে যে যখনই প্রান্তিক জাগরণ হয়েছে, সর্বপ্রথম বাধাটা এসছে ওই এলিট জায়গা থেকে। কেন? আসলে এখানে একটা ঐতিহাসিক ব্যাপারও আছে। মানে ইতিহাস বলে যে এই শূদ্র জাগরণ
বা প্রান্তিক জাগরণকে সবচেয়ে বেশি ভয় পায় সমাজের একটা জায়গায় যারা থিতু হয়ে আছে, স্টেবিলিটির মধ্যে আছে, তারা জানে আমরা এই জায়গায় আছি, আমরা এখান থেকে সমাজটাকে পরিচালিত করবো এবং আমরা সবসময় সমাজের উপরের স্তরে থাকবো। ঠিক আছে, এবার সেই নিচের জায়গাগুলো যারা এই জায়গাটা যোগান দেয়, তারা সব সময় চায় এলিট শ্রেণী নিচে এরা এইরকম ভাবে যোগান দিতেই থাকুক। যেই দেখবে এখান থেকে মাথা তুলতে চাইছে, ওরা তখন এদেরকে যে কোনো ভাবে অপদস্থ করতে, কারণ ওদের চেয়ারটা তখন টলে যায়। কিন্তু এমনও দেখেছি আবার যে সেই উচ্চবিত্ত সমাজেরও আবার কিছু কিছু মানুষ বা উচ্চ শ্রেণীর কিছু, আমি শ্রেণীভেদে যাই না, আমি কোনো শ্রেণীকে উচ্চ নিচু ভাবে দেখি না, আমি মানুষকে মানুষ ভাবতে ভালোবাসি, মানুষই শেষ কথা। তো সেই জায়গা থেকে যদি দেখি, বিদ্যাসাগর সে তো বন্দ্যোপাধ্যায়, সেও তো উচ্চ শ্রেণীর, কিন্তু সে তো প্রান্তিক মানুষকে নিয়ে চিন্তা করে, বিধবাদের নিয়েও তো চিন্তা করেছে। ফলে আমার কথা হচ্ছে যে নিজেকে যে মানুষ ভাবতে হবে, তাহলে এই বাধাটা থাকবে না, আমরা আশা করি। আর এটা একটা দিক অবশ্যই। আর একটা জিনিস দেখুন, প্রান্তিক মানুষদের একটা জীবিকার সংকট বলে ব্যাপারটা কিন্তু রয়েছে, একদম, শুধু শিক্ষার সংকট নয়। না না, তো ধরুন এই দুটো একে অপরের সাথে কোরিলেটেড আবার। একদম। তো এই জীবিকার সংকট উত্তরণ করতে গেলে এই মানে এই প্রান্তিক সমাজের মানুষের কি করা উচিত বলে আপনার মনে হয়? মানে ওই সমাজ থেকেও তো এগিয়ে আসতে হবে। হ্যাঁ, এটা ঠিক, ওই সমাজ থেকে এগিয়ে আসতে হবে, এটা ঠিক। কিন্তু সেটা বলি, সত্যিকারেরই প্রান্তিক শ্রেণী যারা আছে, তা সেখানে থেকে যারা এগিয়ে উঠে এসেছে, তাদের দায়বদ্ধতা বেশি। মানে শিকড় ছেড়ে চলে গেলে, হ্যাঁ না, শিকড়কে যদি আমরা ছিঁড়ে যাই, তাহলে কিন্তু ওই প্রান্তিক জায়গায় রয়ে যাবে। ফলে যতটুকু যে সমস্ত প্রান্তিক সমাজ থেকে এগিয়ে এসছে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে প্রান্তিক জাগরণের জন্য তাদের দায়বদ্ধতা বেশি। কারণ যারা সত্যিকারেরই পিছিয়ে পড়া বা যারা শিক্ষার আয়নায় আসেনি, যারা প্রথম প্রজন্মের শিক্ষিত বা দ্বিতীয় প্রজন্মের শিক্ষিত, তাদের পারিবারিক পরিকাঠামো বা গ্রামীণ পরিকাঠামো সেই জায়গা তো পৌঁছায়নি। ফলে ছোট 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 বড় উদ্যোগ নেওয়ার দরকার নাই, ছোট 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 উদ্যোগ যদি এই সমস্ত যারা একটু আলোকিত হয়েছে, যারা আর্থিকভাবে একটু ভালো জায়গায় পৌঁছচ্ছে, ছোট ছোট উদ্যোগটাই অনেকটা আপনারা শুরু করতে হবে, উদ্যোগগুলো নিজের মতো করে। হ্যাঁ, শিকড় যদি ছিঁড়ে দেন, তাহলে কিন্তু আপনার অস্তিত্ব থাকবে না। স্যারকে আমি এই ভিডিওর শেষের দিকে কতগুলো ওয়ান লাইনার বা এক কথায় কিছু প্রশ্ন রাখবো, তারপর আমি স্যার এতদিন ধরে কি করছেন নীরবে, আমার যেটা মনে হয় অনেকে হয়তো জানেন না, অনেকে জানেন, সেটা নিয়েও আমি আসবো। আপনারা শেষ পর্যন্ত সেই জন্য ভিডিওটা আমাদের দেখতে হবে। স্যারের কাছে আমি কিছু এক কথায় উত্তর বা খুব সংক্ষেপে উত্তর চাইবো। একটা প্রশ্ন আমার জাগে মনে মাঝে মাঝে, শিক্ষা নাকি আমাদের এই যে পেট, এই দুটোর মধ্যে কোনটা আগে জরুরি আপনার? আসলে এটা একে অপরের পরিপূরক, মানে বিবেকানন্দ বলেছিলেন না। হ্যাঁ, সুতরাং সেই জায়গা থেকে আমি বলবো একে অপরের পরিপূরক। তবে আমি দিনের শেষে একটুকু বলবো, আপটা খেয়েও থাকুন, শিক্ষাটা ছাড়বেন না। মানে শিক্ষা আমাদের মূল হাতিয়ার করতে হবে। হ্যাঁ, অবশ্যই। আর একটা প্রশ্ন, যে অভাব আর মেধা, এই অভাব কি মেধাকে মেরে ফেলে, না মেধা অভাবকে জয় করে? আসলে অভাব তো একটা দিক, আর মেধা আর একটা দিক। যেমন নজরুলের কথা বলি, যদিও ব্যতিক্রম হিসাবে দাঁড়াতে পারে, কিন্তু তিনি তার মতো প্রতিভা বিরল থেকে বিরলতম, তাহলে অভাবের সঙ্গে লড়াই করেছেন, কোথাও তিনি ইন্সপিরেশন পেয়েছিলেন। আমি তাই বলবো, মেধাবী যারা, তারা আশা হারাবে না, তারা কোথাও না কোথাও একটু চোখ কান খোলা রাখলে ঠিকঠাক জায়গা পেয়ে যাবে। তৃতীয় যেটা জিজ্ঞেস করবো আপনাকে, স্কুল ছুট ছাত্রের চোখে আজও কোনো স্বপ্ন কি অবশিষ্ট থাকে? অবশ্যই, অবশ্যই স্বপ্ন তাদের রয়েছে। সে পারেনি, কিন্তু তার সন্তান তো পারতে পারে। বা সেই স্কুল ছুট যে ছাত্র, সেও তার জীবিকার মাঝেও যদি সত্যিকারেরই শিক্ষার প্রেষণা থাকে, তার মধ্যে তাড়না থাকে, সে অবসর সময় পেপার পড়বে, অবসর সময় বইপত্র পড়বে, জ্ঞানী মানুষের পরামর্শ নেবে, এবং সেভাবেও সবসময় যে মেইন স্ট্রিমের পড়াশোনার মধ্য দিয়ে যেতে হবে তা নয়। শিক্ষা মানে শেখার, একেবারে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করো। মানে আমরা মানে পিতার অব্যক্ত অনেক জিনিস পুত্রের মধ্যে দিয়ে প্রতিফলিত হতে পারে, এটা আমরা চাই। আরেকটা জিনিস জানতে ইচ্ছা করে, যে বইয়ের ব্যাগের চেয়ে কি যে আমাদের কাগজের ঝুড়ি, আজকে মানে যেটা দেখছি আমরা, বইয়ের একটা ব্যাগ আর কাগজের ঝুড়ি, এটা যেন একটু বেশি শিশুদের চাপ মনে হচ্ছে না আজকে? আসলে এইটা কোথাও একটা না ইঁদুর দৌড়, শিক্ষার থেকে আমরা আসল শিক্ষা থেকে বিচ্যুত হচ্ছি। একটা শিশুর মানসিক বিকাশ, শারীরিক বিকাশ, এই দুটো অঙ্গাঙ্গি ভাবে জড়িত।
তো সেখানে শিক্ষাকে যদি বোঝা হিসাবে প্রথম থেকে দিই, আমি মাঝপথে দেখে বাচ্চা বাচ্চা ছেলে ওবেসিটিতে ভুগছে, এটা আমরা কোন সমাজের মধ্যে নিয়ে যাচ্ছি? সে তো একটা সময় পরে হাঁপিয়ে যাবে। একদম। বাচ্চাকে খেলতে দিন না, এত তাড়াতাড়ি তাকে ও দৌড়ঝাঁপে কেন? সে তো মানে রাস্তা তো অনেক দূর, সে মাঝপথে যদি ক্লান্ত হয় তাহলে সে কি করে ফিনিশিং করবে? তাই তো দেখেছি আমরা অনেক সময় ডিপ্রেসড হয়ে যাচ্ছে বাচ্চা, সুইসাইডের দিকে বাচ্চারা যাচ্ছে, হিংস্র হয়ে উঠছে বাচ্চা। কেন? বাপ মাকেও মানছে না। সেদিনকে একটা নয়ডা না কোথায় একটা মানে দুর্ঘটনা ঘটে গেছে, বাচ্চাকে সে মানে এটা অনলাইনে না বলাই ভালো, কিন্তু বাচ্চারা হিংস্র হয়ে উঠছে অনেক ক্ষেত্রে। আগামী দিনে আমরা এই টাইপের ভিডিও নিয়ে আসবো, আপনারা আমাদের চ্যানেলকে দেখতে থাকবেন যে এই বাচ্চারা কেন হিংস্র হয়ে উঠছে, বা বইয়ের বোঝার কাছে বাচ্চারা কিভাবে ডিপ্রেসড হচ্ছে। স্যারের সঙ্গে আমরা যদি আবার কখনো সুযোগ পাই এই আলোচনায় আসবো, আপনারা সঙ্গে থাকবেন। তো আরেকটা প্রশ্ন যেটা আমরা দেখেছি আমাদের সমাজে সেই সৃষ্টির সূচনা লগ্ন থেকেই রয়ে গেছে, শ্রমিক আর মালিক শ্রেণী। তো এই যে প্রান্তিক বলি বা খেটে খাওয়া মুটে মজুর, এদের সন্তানরা কি সর্বদা এইভাবে বাড়তে থাকবে যে বড় লোকের কারখানার শ্রমিক হওয়ার জন্যই? না, এইটা আসলে মানুষ তো মানুষ, তার প্রত্যেকটা যখন সে জন্মেছে, সে মেধা নিয়েই জন্মেছে, প্রত্যেকটা, সেখানে শ্রমিক মালিক নয়, সে একজন মানুষ। ফলে এই যে বৈষম্যটা তৈরি করে মানুষই, আবার তাদের নিজের কায়েমি স্বার্থেই বৈষম্যটা তৈরি করে। ফলে এখানে কে শ্রমিক কে মালিক নয়, দিনের শেষে সে একজন মানুষ, এবং মানুষের তার যোগ্য অধিকার তাকে ছিনিয়ে নিতে হবে, কেউ দেবে না। তাই শ্রমিক মালিক নয়, এখানে আমরা কোনো দান্দিকতা নয়, দিনের শেষে তার চেতনা, তার লড়াই, তার সংগ্রামী আসল কথা। আমাদের যে মিড ডে মিল, এটা খিদের চেয়ে পেটের যে যন্ত্রণা, এই যন্ত্রণার জন্যই যে স্কুলে বাচ্চারা বেশি ছুটছে বলে মনে হয়? আসলে এই জায়গাটা কিভাবে দেখছেন? এটা মানে খুবই খারাপ লাগে এই কথাটা বলতে, যে স্বাধীনতার এত বছর পরেও আমাদের বাচ্চাকে তাকে দুমুঠো খাবারের জন্য তাকে স্কুলে টেনে আনতে হচ্ছে। এই যে ভয়ঙ্কর একটা বিষয় দাঁড়িয়েছে, অর্থাৎ বাচ্চার সেই পরিপূরক পুষ্টির মিড ডে মিল স্কিম, তার সেটা যদি সৎ উদ্দেশ্য হয় সেটা ঠিক, কিন্তু বিষয়টা আমি যদি খাওয়ানোটাই মেন উদ্দেশ্য হয়, শিক্ষাটা যদি গৌণ হয়, সেক্ষেত্রে আমাদের ভাবাবে। তাই আমার তো বারবারই মনে হয় যে যে এখন যে অবস্থা চলছে, শিক্ষার একটা ভয়ঙ্কর সংকট, মানে সেই সংকট এমন সংকট যে শিক্ষা হবে বিক্রি আর প্রান্তিক শ্রেণী লেবার, এইরকমই একটা জায়গায় যাচ্ছে। তবে আমাদের আশা রাখতে হবে। তবে এই জায়গা থেকে কি মনে হয় না যে আগামী দিনে এই প্রান্তিক শ্রেণী তারা তাদের অধিকার বুঝে নেবে? অধিকার বুঝে নিতে হবে, এছাড়া আর কোনো বিকল্প নাই। আর একেবারে শেষের দিকে আপনাকে আর একটা প্রশ্ন করবো, যে মেধাবী, আপনার অনেক জানা মেধাবী ছাত্র আছে, সেই মেধাবী ছাত্ররা কোথাও এরকম ভাবে মানে প্রান্তিকতার আড়ালে বা নিজের উপার্জনের পথে কি হারিয়ে গেছে বলে আপনার এরকম দৃষ্টান্ত জানা? আর আসলে সেটা আছে, হ্যাঁ, কিছু কিছু মেধা চোখের সামনে দেখেছি যে খুব ভালো, কিন্তু প্রান্তিকতার জন্যই বা আর্থিক কারণে হোক বা বিভিন্ন পারিপার্শ্বিক কারণে হোক, সেই মেধাটা আমাদের চোখের সামনে হারিয়ে গেছে। সেটা আমাদের খুব কষ্ট দিয়েছে। আমরা পাইনি, এইরকম চাইনি যে এরকম ছেলে একটা হারিয়ে যাক, কিন্তু হয়েছে, দুটো একটা ঘটনা ঘটেছে, আমাদের নাড়াও দিয়েছে। কিন্তু আমাদের মতো যারা মানুষ, তারা সবসময় চেয়েছে এই সমস্ত ছেলেমেয়েরা ভালো জায়গায় আসুক। হ্যাঁ, তো সেটা খুব কষ্টদায়ক ব্যাপার। একদমই। তো এই ধরুন আপনার কাছে একটা জাদুর কাঠি দেওয়া হলো, একদম এক কথাতে বা খুব সংক্ষেপে বলতে, এই জাদুর কাঠির দ্বারা আপনি প্রান্তিক সমাজের কোনটাকে প্রথম পরিবর্তন করতে চাইতেন? প্রান্তিক সমাজের যদি আমাকে একটা জাদুর কাঠি যদি দেওয়া হয়, প্রথম অবশ্যই শিক্ষা, তাদের এমন শিক্ষা এবং চেতনা, এই দুটো যে কোনো ভাবে তাদের মধ্যে দিয়ে দিতাম আর ছুঁয়ে দিতাম। এই শিক্ষা এবং চেতনা, এই দিলেই মোটামুটি এরা জাগরিত হবে। সুশিক্ষা অবশ্যই, যে সেই শিক্ষা, যে শিক্ষা তাকে চিন্তা এবং মুক্তি শেখাবে। একদমই স্যার। হয়তো এই জাদুর কাঠির আমরা ছোটবেলার রূপকথার গল্পে পড়তাম, সত্যি কোনোদিন স্যারের হাতে এই ধরনের জাদুর কাঠি হয়তো আসবে না, কিন্তু স্যার যে জাদুর কাঠিটা নিয়ে আজকের এই সমাজ পরিবর্তন বা প্রান্তিক সমাজকে অগ্রগতির ডাক দিয়েছেন, আমরা আমাদের পেছনে দেখতে পাচ্ছি। বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতি, এটা এখন একটু নাম পরিবর্তন করে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট করা হয়েছে। আমার খুব মনে পড়ে স্যারের সঙ্গে শুরুতে আমি দেখেছিলাম, মানে খুব গুটি কয়েক মানুষকে নিয়ে স্যার শুরু করেছিলেন। তার জয়যাত্রা আজকে আমাদের শুধু দক্ষিণ 24 পরগনা নয়, স্যারের একজন ছাত্র হিসেবে আমার খুব গর্ব হয়, এটা আমাদের পশ্চিমবঙ্গ ছাড়িয়ে গেছে।
তো আমরা মাঝে মাঝে একটা কথা শুনি, যেটা হচ্ছে যে পিতার পরিচয় কখনো যেন অহংকার না হয়। তো আমি এইভাবে গর্ব বলতে ওই অহংকারের কথা বলছি না, স্যার আমার পিতৃ মানে স্বরূপ, তো ওনার এই পরিচয় আমার অহংকার নয়, আনন্দের বিষয়। তো প্রতি বছর ইনি এমন নিভৃতচারী কিছু প্রান্তিক মানুষজন যারা আমাদের এই সমাজে নীরবে লিখে চলেছেন, কারণ আমরা জানি পৃথিবীর সব থেকে ধারালো অস্ত্রটার নাম হলো কলম। সেই কলম দিয়ে যিনি লিখে চলেছেন, সেই সমস্ত হারিয়ে যাওয়া মানুষজনদেরকে উনি খুঁজে আনেন, প্রান্তিক জনের কথা বলেন। এবছর 2026-এর ঈদ সংখ্যাতে একই রকম ভাবে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট আবারও একটি ম্যাগাজিন পত্রিকাবলী প্রকাশ করেছে। সেটা আমি স্যারের কাছ থেকেই পুরো ব্যাপারটা, মানে তার মধ্যে তিনি কি লিখতে চেয়েছেন বা প্রান্তিক মানুষের কথা কতটা আছে এই সম্পর্কে একটু আমি জানতে চাইবো, এবং বইটা স্যারকে একটু আমাদের ক্যামেরাতে দেখানোর জন্য বলবো। আসলে তার আগে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টটা বলি। আসলে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট হচ্ছে এই কারণেই, আসলে আমরা শিক্ষা নিয়ে কাজ করতে গিয়ে যেটা দেখেছি, যে বইয়ের পাতায় পাতায় পড়তে গিয়ে কোথাও মনে হয় যেন কিছু প্রান্তিক মানুষের কথা অনুচ্চারিত থেকে গেছে। সামান্য সামান্য এসেছে এসটি এসসি বা সংখ্যালঘু মানুষের, তাদের সমাজ, তাদের হাসি, তাদের কান্না, তাদের সুখ, তাদের ব্যথা, তাদের বেদনা, তাদের দুঃখ, হতাশা, মুক্তি, উত্তরণ, তাদের দেশভাগে ছিন্নমূল হওয়া, বা তারাও যে কত কষ্ট স্বীকার করেছে, তাদের যে লড়াই আছে, এইগুলো কোথাও সাহিত্য সংস্কৃতিতে আসেনি। আর যে জাতির সাহিত্য সংস্কৃতি নেই, সেই জাতির কোনোদিন মুক্তি নেই। প্রান্তিক সমাজের এই জন্যই, একটা প্রান্তিক সমাজের শিশু, সে তার পাঠ্য বইয়ের কোনো কিছুই নাই, তাহলে সে আইকন আমাকে বলছি, তাহলে সেখানে মুক্তি কোথায়? তখন আমাদের মনে হলো যে এই প্রান্তিক জাগরণের জন্য শিক্ষার সাথে সাথে হাতিয়ার করতে হবে সাহিত্য এবং সংস্কৃতি, তবেই আসবে চেতনা, তারপরে আসবে মুক্তি। আর এই কাজটি কারা করবে? এই প্রান্তিক সমাজকেই ভাবতে হবে। কারণ যে ভুক্তভোগী সেই জানে তার সবচেয়ে বড় বেদনার কথা, একদম সবচেয়ে বড় ইতিহাসের কথা। আর অন্যের মুখ দিয়ে যদি আপনি ঝালটা খান, তাহলে সেটা সঠিক ঝালের অনুভব পাবেন না। ফলে আপনার কথা আপনাকেই বলতে হবে। সেই জায়গা থেকেই আমরা একেবারে লুকিয়ে থাকা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রান্তিক মানুষরা, উদীয়মানা নিভৃতচারী লুকিয়ে আছে, তাদেরকে অনুসন্ধান করা শুরু করলাম। এবং এই হাজার হাজার মানুষকে অনুসন্ধান করতে গিয়ে দেখলাম, বিশেষ করে মেয়েরা, একটা বিশাল সংখ্যক মেয়েরা সমাজে অবহেলিত, তারা ঘরের মধ্যে বন্দী। সেই বন্দি মুক্তি থেকে ঘটানোর জন্য, চিন্তার প্রসারের জন্য আমরা বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট এগিয়ে চলেছি। এবং আমরা হাতের কাছেই সবগুলো আছে, আমি দেখাতে পারি। এই এখানে পরপর যেমন আমাদের নারী সংখ্যাগুলো আছে, নারী, এই অর্ধেক আকাশে আলোর ইশারা, হ্যাঁ, এটা একটা মানে অর্ধেক আকাশে আলোর ইশারা। আবার যদি আবার একটা দেখাই এবছর নারীদের জন্য, সেটা হচ্ছে যে এই আবার এই নারী কি, নারীকে আপন ভাগ্য জয় পরিবার কেন নাহি দিবে অধিকার। মেয়েদের যদি তাদের মধ্যে চেতনা না আসে, আমাদের প্রান্তিক সমাজের বিশেষ করে, বা আমি প্রান্তিক সমাজকে যদি করে দিয়ে যদি সামগ্রিকভাবে দেখি, নারীর অগ্রগতি অবশ্যই দরকার। তার কোলেই কিন্তু শিশুরা জেগে ওঠে, তারপর পালা পোষা হয়ে ওঠে। আর প্রান্তিক জাগরণের কথা, এবারে আমাদের ঈদ সংখ্যা হচ্ছে প্রান্তিক সহনাগরিক সমাজ যাপন, নিযুত কোটির একান্ত আলাপন। এখানে প্রথমটা লিখেছেন নমিতা কিস্কু, ইনি এক জায়গার অধ্যাপক, একটা কলেজের। লিখেছেন ডক্টর জীবন কুমার সরকার, উনি উত্তরবঙ্গ থেকে। এছাড়া আরো অনেকেই আছেন প্রান্তিক সমাজের, রাফিয়া সুলতানা থেকে শুরু করে অনেক, আমি কতজনের নাম বলবো। মেয়েরা যেমন আছে, ছেলেরাও এগিয়ে এসছেন। উদীয়মানা, আমার সবচেয়ে ভালো লাগে, পাশে আমার ছাত্রটি বসে আছে, আমাদের উদীয়মান নিভৃতচারী বিভাগে শেখ জুলফিকারেরও একটি গল্প আমাদের এখানে স্থান পেয়েছে। তো এটা আমাদের কাছে আলাদা প্রাপ্তি। ফলে আমি যেই প্রান্তিক বলছি, তার যে আমি আমাদের আশাবাদী যে এই জাগরণের জন্য আমাদের আগামী প্রজন্ম অবশ্যই তারা এগিয়ে যাবে, এই আশাবাদ। এই কারণেই আশাবাদী যে তারা কলম ধরছে, নিজেদের ব্যথা, নিজেদের দুঃখ, নিজেদের কষ্ট, নিজেদের সমাজ যাপন, নিজেদের উত্তরণ ঘটানোর জন্য তারা এগিয়ে আসছে। ফলে আমাদের মনে হয়েছিল যে সাহিত্য সংস্কৃতির জগতেও তাদের উপস্থিতি দরকার, এবং সেটা কিভাবে আসবে, তাদের কথা নিজেদেরকেই লিখতে হবে। এই জন্যই বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট, এবং সেই কাজটাই আমরা নিরলসভাবেই করে চলেছি। এবং আমরা চাই শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য এবং অবশ্যই পরবর্তীকালে চেতনা এবং প্রতিনিধিত্বের জায়গা, আস্তে 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 প্রতিনিধিত্বের জায়গা আসতে হবে। এবং এই প্রতিনিধিত্বের জায়গা যতদিন না আসতে পারবে, প্রান্তিক সমাজের মুক্তি নেই। ফলে আপনারা প্রথম হাতিয়ার করুন শিক্ষা, তারপরে আসুন আপনি সাহিত্য, সংস্কৃতি,
তারপরে আস্তে আস্তে চেতনার বিকাশ, এবং আপনি যদি আপনার মননশীলতা এবং আপনার মধ্যে যদি সেই বলিষ্ঠতা আসে এবং হীনম্মন্যতা দূর করে যদি এগিয়ে যেতে পারেন, আপনাকে নেতৃত্বে কেউ সরাতে পারবেন না। এবং আমরা নিজেদের মধ্য দিয়েই সেটা আমরা দেখেছি। আমরা আশাবাদী এবং আমরা চাই প্রান্তিক মানুষ, প্রান্তিক ছেলেমেয়েরা, আপনারা আশা হারাবেন না, এগিয়ে চলুন। আমরা অবশ্যই আপনাদের সঙ্গে আছি। আজকে খুব সুন্দর লাগছে আমাদের জুলফিকার এবং পিছনে ক্যামেরার পিছনে যে আছে আমার আর এক ছাত্র প্রসেনজিৎ, তারা এই উদ্যোগটা নিয়েছে। এই অদম্য মনোবল, এই অদম্যর মনোবলকে আমরা কুর্নিশ জানাই। এগিয়ে চলো, আছি আমরা। আগামী দিন নিশ্চয়ই তোমরা ভালো জায়গায় এগিয়ে স্যার মূলত প্রান্তিক যে মানুষদের কথা লিখতে শুরু করেছেন, মানে আমার শুনতে শুনতে মনে হচ্ছিল যে আমাদের ইতিহাস নেই, হয়তোবা আছে চোখ মুখ ঢাকা 12 মাস। তো সেই ইতিহাস লিখতে গেলে আমাদেরকেই এগিয়ে আসতে হবে, কারণ ইতিহাস যারা লেখেন, ইতিহাস সর্বদাই তাদের মানে নিজের কথাই লিখতে থাকে। তো আমি স্যার শুনতে শুনতে আমার যেটা নিজের মতো মনে হয়েছে যে আমাদের একটা ইতিহাস আছে, কিন্তু সেটা চোখ মুখ ঢাকা 12 মাস। তাই আমাদের এই চোখ মুখ ঢাকা ইতিহাসটাকে ছেড়ে দিয়ে আমাদের ইতিহাস লিখতে গেলে, সেই নিম্নবর্গের ইতিহাস বলি বা প্রান্তিক শ্রেণীর ইতিহাস বলি, সেই প্রান্তিক শ্রেণীর মানুষদেরকে উঠে আসতে হবে। আমাদের সুপ্রিয় যে সমস্ত দর্শকরা এই ভিডিওটা দেখছেন শেষ পর্যন্ত, সকলের কাছে আমি জানতে চাইবো, আপনার যদি প্রান্তিক ভাবনা নিয়ে কিছু বলার থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। বা এই প্রান্তিক জাগরণ নিয়ে আপনি যদি কোনো মতামত আমাদেরকে দিতে চান বা আমাদের সঙ্গে আলোচনা করতে জানেন, অবশ্যই আমি কমেন্ট বক্সে আমাদের যোগাযোগের জন্য নম্বর দিয়ে দেব, সেখানে যোগাযোগ করবেন। আপনার সঙ্গেও একদিন আলাপচারিতায় আমি আসব। আর সকলেই ভালো থাকবেন, ভালো থাকার থেকে বেশি করে বলবো সুস্থ থাকবেন, এবং আমাদের এই অদম্য চ্যানেলের সঙ্গে থাকবেন। স্যারকে আরো একবার আমাদের এই চ্যানেলে অমূল্য সময় থেকে কিছুটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এবং স্যারের এই বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট আরো গুটি গুটি পায়ে বলবো না আমি, ঠিক চূড়ান্ত গতিতে এগিয়ে যাক। শেষ করব সেই কথা দিয়ে, আমার এই পথপ্রদর্শকদের চলার পথ আমার পাথেয় হোক। সকলের কাছে দোয়া ও আশিস কামনা করে এখানেই শেষ করছি।